আসসালামু আলাইকুম আপুরা, শরীফা আপু, দিলরুবা আপু, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আমি ঠিক 3টার সময় লাইভে এসেছিলাম, কিন্তু নেটের প্রবলেম হচ্ছিল, প্লাস অনেকে কল দিচ্ছিল, এই জন্য আবার লাইভটা কেটে আমার আবার আসতে হয়েছে। তো অবশেষে শুরু হয়ে গেল আমাদের হ্যান্ড পেইন্টিং ক্লাস। আল্লাহর রহমতে অবশেষে শুরু করলাম। ওয়ালাইকুম আসসালাম টু এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার হ্যান্ড পেইন্টিং ক্লাসে। আজকে আমাদের প্রথম দিন, এবং আমি আপনাদেরকে এই 3 দিনের ক্লাসে কি কি শেখাবো সেটা সম্পর্কে একটু কথা বলতে চাই। যেহেতু 3টা দিন আমরা একসাথে কাটাবো, তো যেভাবে কাজ করলে সুবিধা হয় আমি সেভাবে কাজ করার চেষ্টা করব, এবং আশা করব যে আপনারাও আমার সাথে সহযোগিতা করবেন। প্রথমত আমি একটু ডিস্টার্ব হয়ে গিয়েছি, আজকে অনেক আপুরা আমাকে একবারে কল দিয়ে ফেলেছেন। আপু সাউন্ড সাউন্ড নিয়ে আশা করি আমি কোনো প্রবলেম হচ্ছে না। যদি হয়ে থাকে সবাই যার যার ফোনের ভলিউমটা চেক করুন প্লিজ, আপনার মিডিয়া ভলিউমটা চেক করুন। থ্যাংক ইউ নসীন সাইয়ারা আপু, আপনি তো আমার মিতা দেখছি। আমি নসীন নাওয়ার, আর আমাদের সাথে আপু হচ্ছে নসীন সাইয়ারা। থ্যাংক ইউ সুজানা আপু, সাউন্ড ক্লিয়ার বলেছেন। আচ্ছা, তো যেটা হলো কথা সেটা হচ্ছে আচ্ছা, এক আপু বলছেন জোরে বলুন, আর সবাই আপুরা, বেশিরভাগ আপুরা বলছেন সাউন্ড ঠিক আছে। যাক, তো আমি বেশিরভাগের মতে গেলাম, কারণ আমার ভলিউম আমি এর থেকে বাজা। কথা হচ্ছে যেহেতু আরও 2 দিন ক্লাস আছে, ঠিক 3টা বাজলেই যে ফোন দিতে হবে ঠিক তা না, একটু কাইন্ডলি ওয়েট করবেন, গ্রুপটা রিফ্রেশ দিবেন, লাইভ শুরু হলে অবশ্যই লাইভ দেখতে পাবেন। ঠিক আছে? আমাদের পেজটা আল্লাহর রহমতে অনেকটাই পরিচিত পেজ, কারো টাকা পয়সা নিয়ে ভেগে যাওয়ার মতন কোনো ইন্টেনশন আমাদের নাই। গ্রুপে যখন অ্যাড করেছি লাইভও করব, 5-10 মিনিট লেট হলেও লাইভ করব, এবং গ্রুপে যখন আপনারা আছেন লাইভটা অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে? তো আগামী 2 দিন আশা করব 3টা বাজলেই কেউ ফোন না দিয়ে একটু অপেক্ষা করবেন, 3টা 5 বাজুক 3টা 10 বাজুক আমি চলে আসব। সেকেন্ড কথাটা হলো, আমি যখন যেই বিষয়ে শোনাবো, যেই বিষয়ে বলবো, যেই বিষয়টা দেখাবো, ঠিক সেই বিষয়ে প্রশ্ন করতে হবে, সেটা ছাড়া অন্য কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না। আপাতত এই দুটাই মাথায় আসছে। তো এখন আমি আমার ক্লাসে চলে যাই। এখানে আপনারা অনেক আপুরা আছেন, অনেকটাই হ্যান্ড পেইন্টিং জানেন, কিছুটা পালিশ করার জন্য, ঘষা মাজা করার জন্য এসেছেন। আমি এই ধরনের আপুদেরকে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবেন, কারণ এখানে অনেক নতুন মানুষও আছে। আর আমাদের হ্যান্ড পেইন্টিংয়ের কোর্সের মেইন ইটাই হলো এটা বেসিক কোর্স। ঠিক আছে? এটা বেসিক কোর্স। সো আমি এখানে একদম প্রথম থেকে শুরু করব, যারা একদমই পেইন্টিং পারে না আমি তাদের দিয়ে শুরু করব। এই জন্য আপনার ঘষা মাজার পর্যায়টা আসতে হয়তো বা দেরি হতে পারে, হয়তো বা এমনও হতে পারে যে যা যা আমি জানি তা সবই আপনি জানছেন। এই জন্য অস্থির না হয়ে যারা নতুন তাদেরকে সহযোগিতা করবেন। কিছু আপু শুনতে পাচ্ছেন না, তারা লাইভ থেকে বের হয়ে আবার লাইভে ঢুকেন, আবার লাইভে ঢুকেন, আপনাদের ফোনের ভলিউম বাড়ান। তো আমি একদম শুরু থেকে শুরু করব। ঠিক আছে? আমি আজকে বলে দেই আমি কি কি নিয়ে আলোচনা করব আপনাদের এই ক্লাসে। আজকে আমাদের প্রথম দিন আমি দেখাবো রেডিমেড একটা কালার। সবাই সেটা জানেন, ফেব্রিক্রিল অ্যাক্রিলিক কালার। সেই রেডিমেড কালার দিয়ে আপনারা কত সহজে পেন্টিং করতে পারেন। যারা কিছুই পারেন না তারা কিভাবে ট্রেসিংয়ের মাধ্যমে পেন্টিং করতে পারেন। ঠিক আছে? এবং তুলির পরিচিতি, রং পরিচিতি, তুলি পরিচিতি। আমি যদি এবিসিডি না শিখাই আপনাকে সেন্টেন্স মেকিং করতে বলি, নিশ্চয়ই আপনি পারবেন না। সো অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু লার্ন এবিসিডি অফ পেইন্টিং।
তারপরে আমি আপনাদেরকে কিছু একটা রং করে দেখাবো, যেভাবে তুলিতে রং করার নিয়ম সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। শেডিং দেখাবো এবং আউটলাইন করে দেখাবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের চ্যাপ্টারগুলো। এর বাইরে কেউ আজকে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। আমি আপনাদেরকে শাড়ি সম্পর্কে যা প্রশ্ন, ওয়াশ কালার সম্পর্কে যা প্রশ্ন, কামিজ সম্পর্কে যা প্রশ্ন, এগুলো আপনাদের পরবর্তীতে বলে দিব। ওয়াশের কালারটা আমি কালকে দেখাতে পারি, ব্যবসায়িকভাবে কিভাবে রং করবেন সেটাও কালকে দেখিয়ে দিব, এবং শাড়ি কামিজ এগুলো কিভাবে রং করবেন এগুলো আমি পরশু দিনের ক্লাসে দেখায় দিব, ঠিক আছে? তো আজকে আর কালকে কেউ শাড়ি কামিজ এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন যেটা আমি দেখাতে চাচ্ছি। তো আমি এখন প্রথমে আমার রংটা আপনাদের দেখাবো, যেই রংটা রেডিমেড রং, ঠিক আছে? রেডিমেড যে কালারটা সেটা হচ্ছে ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার্স সানফ্লাওয়ার কিট। আরেকটা ছোট কিট এখন বের হয়েছে, লাইলাক কিট। দুটোই একই রকম, একটু খেয়াল করে শুনবেন। সানফ্লাওয়ার কিট, লাইলাক কিট দুটোই একই রকম, ঠিক আছে? এই কিটটা হচ্ছে বড়, এটার মধ্যে 10টা কালার, আর লাইলাক কিটটা হচ্ছে ছোট। ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার্স, কালারের নাম হচ্ছে এটা। এটা একদম রেডিমেড কালার, যারা একদমই নতুন, কিছুই জানেন না, কিছুই পারেন না, তারা নিশ্চিন্তে এই কালার দিয়ে শুরু করতে পারেন। তাহরিমা খান আয়েশা আপু, কালারের নামটা দেখা যাচ্ছে, কালারের নাম ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার্স, ঠিক আছে? এবার আমি কালার সম্পর্কে বলি। এই কালারটা একটা অলরাউন্ডার কালার, এটা রেডিমেড কালার, এটার সাথে আপনার কিছুই মেশাতে হবে না। আমি আবারও বলছি, এটার সাথে আপনার কিছুই মেশাতে হবে না। যদি রং করতে করতে আপনার কখনো মনে হয় রংটা একটু পাতলা করা দরকার, সেই মুহূর্তে আপনি রঙের সাথে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি অথবা মিডিয়া মেশাতে পারেন, পানি অথবা মিডিয়া মেশাতে পারেন। না, পানি দিলে কালার উঠবে না। আপু মিডিয়া কি? মিডিয়া হচ্ছে এনকে বাইন্ডারের একটা মিশ্রণ। এটা দোকানে যে বললেই দোকানদার আপনাকে দিয়ে দিবে। এই অ্যাক্রিলিক কালার, এটার প্রাইস হচ্ছে জায়গা ভেদে, দোকান ভেদে 250 থেকে 300 টাকার মতন, ঠিক আছে? বিভিন্ন এলাকায় বিভিন্ন দোকানে এটার দাম 10-20 টাকা 30 টাকা কম বেশি হতে পারে। এটা দিয়ে আপনি কাপড়ে করতে পারবেন, কাছে করতে পারবেন, কাঠের গহনা করতে পারবেন, গ্লাসে করতে পারবেন, সব কিছুতে এই কালারটা আপনি করতে পারবেন। কালারটা করার পরে এটা পার্মানেন্ট করার জন্য আর একটা শর্ত আছে, একটা শর্ত অথবা একটা প্রসেস, সেটা হলো কাপড়ে যখন কালারটা করব আমরা, কাপড়টা শুকানোর জন্য সময় দিতে হবে ঘন্টাখানেক। 1 ঘন্টা পরে কালারটা ভালো মতো শুকিয়ে গেলে কাপড়ের উল্টা পাশে ভালো করে আয়রন করে নিতে হবে, এবং 3-4 দিনের আগে কাপড়টা ধোয়া যাবে না, ঠিক আছে? এই কালার দিয়ে রং করার নিয়মটা কি? আমরা যখন কাপড়ে রং করব, কাপড়ে রংটা করার পরে রংটা শুকানোর জন্য সময় দিব আমরা, 1 ঘন্টা সময় দিব। 1 ঘন্টায় আশা করি আমাদের রংটা ভালো মতো শুকিয়ে যাবে, এবং শুকানোর পরে কাপড়টা উল্টো পাশে আয়রন করতে হবে। মিডিয়াটা হচ্ছে আপু সাদা দুধের মতন একটা পদার্থ, আপনাকে এটা কোটার মধ্যে করে দিবে, ঠিক আছে? গ্রাম হিসাবে বিক্রি হয়, এটা আপনাকে কোটার মধ্যে করে দিবে। আমি মিডিয়া ভরে নিয়েছি অন্য কৌটায়, আমি দেখাচ্ছি। এই যে এরকম সাদা দুধের মতন, হ্যাঁ? শরীফা আপু, রং করার আগে কাপড় ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটার রং করার পদ্ধতিটা ক্লিয়ার? যখন আমরা কাপড়ে রং করব, কাপড় শুকানোর জন্য 1 ঘন্টা সময় নিব, এবং 1 ঘন্টা পরে কাপড়টা উল্টিয়ে তার উল্টো পাশে আয়রন করতে হবে।
রোদেও শুকাতে পারেন, ফ্যানের বাতাসেও শুকাতে পারেন। আপনার বাসায় পর্যাপ্ত রোদ থাকলে রোদে শুকাবেন, না হলে ফ্যানের বাতাসে শুকাবেন, কোনো সমস্যা নেই। এবার আমি রঙের ব্যাপারে যাচ্ছি। রঙের পরিচিতি তো দিলাম। আপুরা এক্সট্রা প্রশ্ন করবেন না। আমি যখন বলেছি যে রং উঠবে না, তার মানে রং উঠবে না। এনকে মিশালে উঠবে না, পানি মিশালে উঠবে না। আমার কথার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। এই যে আপুরা দেখেন, ঝিলিক আপু প্রশ্ন করেছে মিডিয়া কি কাজে ইউজ হয়। আমি কিন্তু বলেছি আপনার যখন মনে হবে যে রংটা একটু পাতলা করতে হবে, রংটা বেশি ঘন করার প্রয়োজনে, ডিজাইনের প্রয়োজনে যখন রংটা পাতলা করতে হবে, ঠিক সেই সময়টা মিডিয়া ইউজ করতে হবে। এনকে বাইন্ডার 1:1 নেবেন, যতটুকু এনকে ততটুকু বাইন্ডার নেবেন। সব কাপড়ে এই রং ব্যবহার করা যাবে, এটা একটা অলরাউন্ডার কালার, সব কাপড়ে এই রং ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার আপনারা বলেন রং সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে নাকি কারো? জর্জেট মসলিন সব কাপড়ে করা যাবে মৃন্ময়ী আপু। চারুলতা মৃন্ময়ী, সুন্দর নাম। যে কোনো কালারের কাপড়ে করা যাবে, তবে ডিপ কালারের কাপড়ের ক্ষেত্রে একটুখানি পদ্ধতি অন্যরকম হবে, সেটা আমি বলে দিব। রঙের ব্যাপারে কথা বলা শেষ। এবার আমি আসব কিভাবে আপনারা পেন্টিং না জেনে রং করতে পারেন সেই কথায়। হ্যাঁ, ডিফারেন্ট কালার পারফেক্টলি আসবে। জিফাত রিহানা আপু, অনেক সুন্দর একটা কথা বলছেন, থ্যাংক ইউ সো মাচ। সব কমেন্ট আমি আসলে পড়ার সময় পাবো না। এখন আমি বলবো কিভাবে আপনারা পেন্টিং না জানলেও পেন্টিং করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখুন, আমার এখানে কিছু এই ডিজাইনগুলো আমি কম্পিউটার থেকে বের করে নিয়েছি। এই ডিজাইনগুলো কম্পিউটার থেকে বের করে নিয়েছি। এখন ধরুন আপনি রং করতে পারেন না, ছবি আঁকাতে পারেন না, কিন্তু আপনার একটা শাপলা ফুলের শাড়ি পরার খুব শখ। তখন আপনি শাপলা ফুল পেইন্টিং অথবা লিলি ফ্লাওয়ার পেইন্টিং লিখে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ দিলে এই ধরনের অনেকগুলা ডিজাইন আপনার সামনে চলে আসবে, ঠিক আছে? এরকম অনেকগুলো ডিজাইন কিন্তু তখন আপনার সামনে চলে আসবে। যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নামিয়ে নেবেন। নামানোর পরে কম্পিউটারের দোকানে যেয়ে বলবেন যে আপনাকে এটার একটা প্রিন্ট বের করে দিতে। যখন এটা প্রিন্ট বের করে দিবে, তখন আপনি এটা দিয়ে কাপড়ে ছাপ দিয়ে খুবই ইজিলি পেইন্টিং করতে পারবেন। ইতি নাহিয়ান আপু, লাইফটা শুরু থেকে আরেকবার দেখলে এনকে বাইন্ডার সম্পর্কে জানতে পারবেন। লাইফটা সেভ থাকবে, শেষ হওয়ার পরে শুরু থেকে আরেকবার দেখে নেবেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু একটা প্রয়োজনীয় প্রশ্ন করেছেন, আমি এটার উত্তর দিব। কেনা রং সব অরিজিনাল হয় না। আপনি রঙের পিছনে, আমার তো এখানে পিছনে লেখা নাই এই বক্সটাতে, রঙের গায়ে লেখা দেখবেন আপনি, পিডিলাইট ইন্ডাস্ট্রি মুম্বাই। এই দেখেন, এইটা হচ্ছে অরিজিনাল কালার। এটা অরিজিনাল কালার। এটা দেখে কিনবেন, তাহলে আর ঠকবেন না। তো যেটা বলছিলাম, আপনাকে যে কোনো ডিজাইন তারা বের করে দিবে A4 সাইজের পেপারে। হ্যাঁ, আপনার যদি বড় ফুল দরকার হয়, আপনি দোকানদারকে বলবেন
আপনি দোকানদারকে বলবেন যে এরকম একটা ফুল পুরো কাগজে বের করে দিতে, ঠিক আছে? এখানে তো আমার একটা কাগজে 3টা ফুল আছে, আপনি একটা ফুল পুরো কাগজে বের করে দিবেন। তো A4 সাইজের একটা বড় ফুল আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু পরে এই লাইভ দেখা যাবে। ডিজাইনের ছাপ কিভাবে দিবেন সেটা আমি বলছি। রং করার সময় কাপড়ের নিচে অবশ্যই কিছু দিতে হবে। এরপরে আপনি দোকানে যে বলবেন কার্বন পেপার দিতে আপনাকে। কার্বন পেপার 2 কালারের হয়, কালো এবং সাদা। এটা দেখেন এই পাশে কালো, হ্যাঁ, এই পাশে লেখা। তো কালো সাদা এরকম 2 কালার হয়। যখন আপনি সাদা রঙের কাপড়ে কিংবা হলুদ রঙের কাপড়ে রং করবেন তখন ডিজাইনটা কালো কার্বন দিয়ে ছাপ দিয়ে নেবেন, আর যখন কালো কাপড়ে রং করবেন তখন সেটা সাদা রঙের কার্বন দিয়ে করবেন। এইটা যেরকম কালো, সাদা রঙের কার্বনে এই পাশটা সাদা বা অফ হোয়াইট কালারের হয়ে থাকে, ঠিক আছে? এখন আমি ছাপ দেওয়ার পদ্ধতিটাও বলে দিচ্ছি। আমি এখানে একটা ব্যাগ নিয়েছি কটন কাপড়ের, হ্যাঁ, ক্যানভাস কটন কাপড়। আমি এই ব্যাগটার মধ্যে আজকে কালার করে দেখাবো। এই একই পদ্ধতিতে আপনারা কাপড়েও কালার করতে পারবেন। আমি এই ফুলটা আমার ব্যাগটাতে ছাপ দিয়ে আঁকিয়ে নিব। ব্যাগের ভিতরে আমি একটা পলিথিন ভরে নিয়েছি, একটা শপিং ব্যাগ ভরে নিয়েছি, হ্যাঁ। কিন্তু কাপড় আপনারা আটকাবেন ফ্রেমে। কাপড় আটকানোর ফ্রেমটা হচ্ছে সেলাইয়ের যে ফ্রেমগুলো হয় না, বড় ফ্রেম, ওইটা নেবেন। আমার একটা ফ্রেম আছে 1 ফিটের, এই যে আমার একটা ফ্রেম আছে এই যে এত বড়। আমি সাধারণত এটার মধ্যে কাপড় আটকায় করি, কিন্তু শাড়ি বা ওড়না এই ধরনের বড় জিনিস যে যখন রং করবেন তখন আপনার বড় ফ্রেমের দরকার হবে। সেই বড় ফ্রেমটা আপনার অর্ডার দিয়ে বানিয়ে নিতে হবে, আর সেই বড় ফ্রেমটা আমি পরের ক্লাসগুলোতে দেখাই দিব। তো এই ধরনের বড় ফ্রেমে আপনারা কাপড় আটকায় কাজ করতে পারেন। প্রথমে কাপড়টা নেবেন এবং যে কালো পাশটা, এই কালো পাশটা কাপড়ের উপরে রাখবেন। এরপরে আপনি যেই অংশটুকু পেইন্ট করতে চান সেই অংশটুকু রাখবেন। তারপরে আঁকাবেন। এটার উপর দিয়ে আপনি পেন্সিল অথবা কলম দিয়ে একটু জোরে চাপ দিয়ে আঁকায় নেবেন। এভাবে আঁকালে আমাদের আরেক পাশে কালো ছাপটা পড়ে যাবে। ছাপ দিতে তো আমরা সবাই পারি, তাই না? ছোটবেলায় কম বেশি বইয়ের থেকে ছাপ দিয়ে দিয়ে রাজকুমারীর ছবি, পরীর ছবি, প্রজাপতির ছবি, এগুলো একে একে কত রং করেছি না। মাঝে মাঝে একটু খেয়াল করে দেখবেন যে আপনার ছাপটা পড়ছে কিনা, ঠিক আছে? আমি খুব হালকাভাবে ছাপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার ফুলটা হালকা ছাপ উঠে গিয়েছে। এটুকুই আমার রং করার জন্য যথেষ্ট। আমার কার্বনটা একটু পুরনো হয়ে গিয়েছে, না হলে আরো গাঢ় দাগ পড়তো। মেরিনা আপু জিজ্ঞেস করেছেন রং করার আগে কাপড়টা ওয়াশ করে শুকায় নিতে হবে কি না। আমি উত্তর দিয়েছিলাম আগে, কাপড় ওয়াশ করার প্রয়োজন নেই, সরাসরি করতে পারবেন। রেক্সিন বা নিউজপেপার দিয়ে রং করা যাবে আপু। এ ধরনের মোটা কাপড়ের নিচে রেক্সিন নিউজপেপার আপনি দিতে পারেন, কিন্তু যেগুলো পাতলা সুতি কাপড়, মসলিন কাপড়, এগুলোর নিচে রেক্সিন বা নিউজপেপার দিলে হবে না।
তাহলে রংটা পিছনে লেগে আবার উল্টো আপনার কাপড়ে চলে আসবে। এগুলোর জন্য আপনার ফ্রেমই লাগবে, কাঠের ফ্রেম। সিমি আপু কমপ্লেন করেছেন দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। অন্য আপুরা একটু রিপ্লাই করেন। কেউ কি দেখতে শুনতে পাচ্ছেন না? কেউই কি দেখতে শুনতে পাচ্ছেন না? আমি এতক্ষণ দেখালাম কিভাবে আপনারা ট্রেসিং এর মাধ্যমে একটা ডিজাইন আঁকাতে পারেন, ঠিক আছে? এখন আমি আপনাদের রং করা দেখাবো। সবাই দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের রং করা দেখাবো এবং রং করতে যাওয়ার আগে আমি আপনাদেরকে তুলির পরিচিতি বলবো। আমি সাধারণত এই তুলিগুলো দিয়ে কাজ করি, ঠিক আছে? আমার এখানে 3-4 রকমের মেইনলি তুলি আছে, ছোট বড় বিভিন্ন সাইজের। এটা একটু আপনারা খেয়াল করে শুনবেন। কিছু কাপড়ে রং করার জন্য আমাদের নরম নরম পশমের তুলি প্রয়োজন হবে। এই নরম শক্ত আপনি হাত দিলেই বুঝবেন, যেমন এটা নরম, এগুলো একটু শক্ত। হ্যাঁ, কিছুটা মোটা কাপড়ে শক্ত তুলি দিয়ে রং করলে রংটা ভালো বসবে, আর পাতলা কাপড়গুলোতে নরম তুলি দিয়ে করলে রংটা ভালো করা যাবে। যেমন মসলিন কাপড়, মসলিন কাপড়টা কিন্তু স্মুথ, মসলিন কাপড়টা কিন্তু স্মুথ হয়। সো মসলিন কাপড়ে আমরা জল রঙের এই তুলিগুলো ব্যবহার করতে পারি। এই তুলিগুলো হচ্ছে জল রঙের তুলি, ঠিক আছে? এই যে এগুলো দেখেন 0 থেকে শুরু করে 24, 25, 26 এরকম বিভিন্ন সাইজের হয়। হ্যাঁ, এখানে নাম্বার দেওয়া থাকে। দেখেন আমার এটা 24 নাম্বার, আমার এই তুলিটা হচ্ছে 24 নাম্বার, এটা 10 নাম্বার। তো এই তুলিগুলোকে আমরা বলে থাকি রাউন্ড ব্রাশ। হ্যাঁ, যেগুলোর গোল মাথা, এই তুলিগুলোকে আমরা বলে থাকি রাউন্ড ব্রাশ। আপুরা যারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন না তারা বুঝে নেবেন উত্তর আগে বলা আছে, তারা লাইভটা শুরু থেকে আরেকবার দেখে নেবেন। যেহেতু লাইভটা সেভ থাকবে, সো একটা কথা বারবার বলার কোনো মানে হয় না। এই তুলিগুলো দেখেন মাথাটা চ্যাপ্টা। হ্যাঁ, মাথাটা চ্যাপ্টা অথবা সমান, এজন্য এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। পেন্টিংয়ে ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করলে পেন্টিংটা অনেক ইজি হয় এবং তাড়াতাড়িও হয়। বেশ কিছু ডিজাইনে ফ্ল্যাট ব্রাশটা অনেক ভালো কাজ দেয়। কাপড়ের উপরে অবশ্যই করবো আপু। আমি যে ব্যাগটা নিয়েছি ওইটাও কাপড়ের ব্যাগ, এবং আমি কাপড়েও করে দেখাবো, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। আরেক ধরনের তুলি আমার কাছে আছে, যে তুলিটা মাথাটা একটু ঘুরানো, ঠিক আছে? তুলিটা কিন্তু চ্যাপ্টা, কিন্তু মাথাটা একটু ঘুরানো। এই তুলিটাকে বলা হচ্ছে ফিলবার্ট ব্রাশ। এই তুলিটাকে বলা হচ্ছে ফিলবার্ট ব্রাশ। তো আমি সাধারণত এই 3 রকমের তুলি নিয়ে কাজ করি। আরও তুলি পাওয়া যায়, যেমন ফ্যান ব্রাশ, অ্যাঙ্গেল ব্রাশ। আমার এখানে একটা অ্যাঙ্গেল ব্রাশ আছে, যে মাথাটা কোনা, ঠিক আছে? এখন একটা কথার কথা হলো কি, আপনি আঁকাতে পারলে, রং করতে পারলে যে কোনো তুলি দিয়ে যে কোনো ডিজাইন করতে পারবেন। সো এটা কোনো ব্যাপার না যে আপনার কাছে কোন তুলি আছে কোন তুলি নেই। তবে প্রাথমিকভাবে কাজ করার জন্য 3-4টা তুলি দরকার, সেগুলোর নাম্বার আমি এখন বলে দিব, ঠিক আছে? সেগুলোর নাম্বার আমি এখন বলে দিব। প্রথমত আপনি নিতে পারেন একটা 6 নাম্বার ব্রাশ, 6 বা 8 নাম্বার যে কোনোটা, ঠিক আছে? এরকম একটু চিকন, মাথাটা এরকম একটু চিকন, এত মোটাগুলো না, এত মোটাগুলো আপনার প্রথমেই লাগবে না। এরকম একটু চিকন 6 নাম্বার অথবা 8 নাম্বার ব্রাশ। 6 অথবা 8 নাম্বার একটা গেল। একটা নেবেন আপনি ফ্ল্যাট ব্রাশ, ঠিক আছে? এরকম চ্যাপ্টা একটা ব্রাশ নেবেন। কিছু ব্রাশ আছে ইঞ্চি হিসাবে সেল করে, 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, সেরকম হলে আপনি 1-1.5 ইঞ্চির ব্রাশটা নিতে পারেন। আর কিছু আছে নাম্বার হিসাবে, যেমন আমার এটা 16 নাম্বার, কিন্তু এই ব্রাশগুলো আপনি সিঙ্গেল কিনতে পারবেন না, এগুলো আপনাকে সেট হিসাবে কিনতে হবে।
সিঙ্গেল যে ব্রাশগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ইঞ্চি হিসাবে বিক্রি করে। এগুলো আপনি এক সেট কিনতে পারবেন, সেই সেটে আপনার ছোট থেকে বড় বিভিন্ন সাইজের থাকবে। কালার মিক্সিং বলতে কি কালার তৈরি বুঝাচ্ছেন? কোন কালারে কোন কালার হয় সেটার চার্ট আমি গ্রুপে পোস্ট করে দিব। আর একটা ব্রাশ লাগবে আপনার এরকম চিকন আউটলাইন করার ব্রাশ কিংবা ছোট ছোট ডিজাইন করার ব্রাশ। আমার এটা হচ্ছে 2 নাম্বার, আপনারা 0 আরো চিকন পাওয়া যায় সেগুলো নিতে পারেন, ঠিক আছে? তো প্রাথমিকভাবে রং শেখার জন্য আমাদের এই 3টা ব্রাশ দরকার হবে রং করার জন্য, ঠিক আছে? এগুলো আপনারা নিউ মার্কেট গাউছিয়ায় পাবেন। নিউ মার্কেটে একটা দোকান আছে মডার্ন, নিউ মার্কেটের অপোজিটে আছে ওইখানেও পাবেন, তারপরে গাউছিয়া মার্কেটেও পাবেন। 2টা ব্র্যান্ডের নাম আমি বলি, একটা হচ্ছে আর্টিস্ট ব্রাশ, আরেকটা হচ্ছে রাব্বি সুপার, আরেকটা ভালো আছে কিপ স্মাইলিং, ঠিক আছে? কিপ স্মাইলিং, এই 3টা ব্র্যান্ড আপনারা নিতে পারেন। কিপ স্মাইলিং, রাব্বি সুপার, যেমন এই সাদাটা হচ্ছে রাব্বি সুপার, আর আরেকটা হচ্ছে আর্টিস্ট ব্রাশ। আর্টিস্ট ব্রাশের সবগুলো ব্রাশই মোটামুটি ভালো। ব্রাশগুলোর প্রাইস আপু ছোটগুলোর কম দাম, বড়গুলোর বেশি দাম। ছোটগুলো আপনার 30-35 টাকা থেকে শুরু করে বড় আপনার 150, 200, 300-400 টাকারও ব্রাশ আছে, ঠিক আছে? ব্রাশের সেট 300, 400, 500 বিভিন্ন দামের আছে। এই যে ছোট তুলি এটা আপনি 30-35 টাকায় কিনতে পারবেন, এটা মেবি 50-60 টাকা নিবে এরকম। আমার এই ফ্ল্যাট ব্রাশটা আছে 16 নাম্বার, আমার এই ফ্ল্যাট ব্রাশটা 16 নাম্বার। তো তুলি সম্পর্কে বলা শেষ, এবার আমি একটু রং করে দেখাবো। এগুলো আপু পাইকারি পাওয়া যাবে না, এগুলো আপনার এমনি কিনতে হবে। পাইকারি কিনতে গেলে আপনার লট ধরে কিনতে হবে, 100-200 পিস তুলি কিনতে হবে। 100-200 পিস তুলি দিয়ে আপনি কি করবেন? আর যদি যে কোনো জিনিস পাইকারি খুঁজতে চাইলে চকবাজার অথবা ইসলামপুরে যেয়ে খুঁজতে হবে। এবার আমি কারো কমেন্ট পড়বো না, এবার আমি রং করাতে চলে যাব। আমার মতন করে আমি রং করব এবং আপনাদেরকে বলবো, বলার চেষ্টা করব। রং করা শেষ হলে আপনারা আবার কমেন্ট করতে পারেন। যখন আমি কমেন্ট পড়বো তখন বলবো, তখন কমেন্ট করবেন, ঠিক আছে? এখন আর কমেন্ট করেন না কাইন্ডলি, এখন আমি আর কোনো রিপ্লাই দিব না। আমি যে ফুলটা এঁকেছিলাম এখন আমি সেটা একটু রং করে দেখাবো। এটা রং করার জন্য আমি ম্যাজেন্টা কালার, হোয়াইট কালার নিব। ম্যাজেন্টা আর হোয়াইট নিব। আর এখন তুলি দিয়ে রং করার 2টা রুলস আমি খালি বলবো, সেটা হচ্ছে তুলিটা আগে একটুখানি ভিজিয়ে নরম করে নেবেন, হ্যাঁ? কিন্তু তুলিতে পানি রাখা যাবে না, এটা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। টিস্যু কোথায় রাখলাম? যাই হোক, মুছে নিতে হবে। এরকম হালকা ভিজা থাকবে তুলি, হ্যাঁ? হালকা ভিজা থাকবে। আর একটা কথা হচ্ছে, রং যখন করবেন সব সময় আপনারা রং উপর দিক থেকে নিচের দিকে অথবা নিচের দিক থেকে উপরের দিকে একবারে টানবেন। অনেকেই যারা নতুন রং করতে বসেন
তারা এরকম অল্প অল্প করে টান দেন, ভয় পান যে রং ছড়া যাবে কিনা। এই ভয়টা পাওয়া যাবে না, আল্লাহর নাম নিয়ে একবারে রং এভাবে টান দিতে হবে। তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার রঙের ফিনিশিংটা সুন্দর হবে। ঠিক আছে, তাহলে আপনার রঙের ফিনিশিংটা সুন্দর হবে। এরকম নিচে থেকে উপরে একবারে টান দিয়ে করতে হবে। আমার এই ফুলের পাপড়িগুলো ছোট, সো আমার এখানে আরেকটু ছোট তুলি দরকার ছিল। আমি আরেকটু ছোট তুলি নিয়ে নিয়েছি। এবার উপরের দিকটাতে আমি হোয়াইট কালার দিব। আরও একটা চিকন তুলি নিচ্ছি আমি, এটা হচ্ছে 6 নাম্বার তুলি, কিন্তু রাব্বি সুপার ব্রাশে কিন্তু এটা 6 নাম্বারে পাবেন না, এটা অন্য ব্র্যান্ডের ব্রাশ, ক্যামেলিন ব্রাশ। রাব্বি সুপারে এটা আপনি সম্ভবত 4 নাম্বারে পেতে পারেন। যা হোক, আপনার তুলির মাথাটা দেখে রাখেন। এইরকম একটা তুলি আমি নিচ্ছি, নিয়ে তুলির মাথা থেকে পাপড়ির মাথা থেকে রং করছি। রং একটু পাতলা করার প্রয়োজনে আমি একটুখানি পানি নিয়ে নিচ্ছি। পানির পরিমাপ কিন্তু নেবেন ফোঁটায় ফোঁটায়, ঠিক আছে? দেখুন ফুলের পাপড়ির মাথাগুলো কি সুন্দর চিকন হচ্ছে। এভাবে প্রত্যেকটা পাপড়ির গোড়ায় আমি গাঢ় রং দিব এবং মাথাটায় হালকা রং দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন শেডের কাজ করব তখন এই একটা রং শুকানোর আগে তার উপর দিয়ে আরেকটা রং দিতে হবে, তা না হলে কিন্তু রংটা মিশবে না। একটা রং শুকানোর আগে আমি আরেকটা রং দিয়ে করছি। এবার ওই পাশের পাপড়িগুলো করে নিচ্ছি।
রং কিন্তু এভাবে এক টানে যতদূর আসা যায় ততদূর নিয়ে আসতে হবে, তাহলে রঙের ফিনিশিংটা ভালো হবে। তুলিটা এরকম শোয়ায় শোয়ায় নিতে হবে। এই সিম্পল জিনিসটা কিন্তু অনেকেরই মনে থাকবে না করার সময়, তাই আমি বারবার বলি যে তুলিটা এরকম শোয়ায় এক টানে নিয়ে আসবেন, তাহলে দেখবেন রং অনেক ভালো বসে, রঙের ফিনিশিংটা অনেক ভালো হয়। একবারে যদি সব পাপড়ি করে নিতাম তাহলে আমার রঙগুলো শুকা যেত, এই জন্য আমি দুইটা দুইটা পাপড়ি করে করছি। ঠিক আছে। রং করতে হবে ধৈর্যের সাথে, হ্যাঁ, কোনো তাড়াহুড়া করা যাবে না। রং এক জায়গায় লেগে গেলে কিন্তু সেটা উঠানোর আর কোনো ওয়ে নেই, হ্যাঁ। আমি এটা তাও একটু হালকা করে দিচ্ছি, এখানে আমি যখন অন্য কোনো ডিজাইন দিব এটা কভার হয়ে যাবে। আমাদের শাপলা ফুলটা প্রায় হয়ে আসছে। আমি ইচ্ছা করেই রংটা একটু গাঢ় করেছি যাতে ব্যাগটাতে ফুটে। আর আমি বারবার বলছি ঠিক এই সেম প্রসেসেই কিন্তু আপনারা অন্যান্য কাপড়েও করতে পারবেন। জর্জেট, সুতি, মসলিন কোনো সমস্যা না, একইভাবে করা যাবে। আমার এই কাপড়টা একটু মোটা, এটার মধ্যে একটু মোটা ধরনের ব্রাশের কাজটা ভালো হবে, যেমন এই এই ব্রাশটা, ঠিক আছে, এই ধরনের আঁশ, এই আঁশগুলো ভালো হবে। বিছানার চাদর, পর্দার চাদর, বিছানার চাদরের কাপড়, পর্দার কাপড়, এগুলোতে আপনারা এই ধরনের ব্রাশ দিয়ে কাজ করবেন। গায়ের চাদর, আমার এখানে আর একটা পাপড়ি ছিল।
প্রত্যেকটা পাপড়ির উপরের দিকগুলো একটু হাইলাইট করে দিতে হবে। এভাবে হাইলাইট করে দিলে ফুলটা আরো ফুটে উঠবে। এটা দেখালাম আমি শেড দিয়ে কিভাবে আপনি একটা ফুল করতে পারেন। শেড আরো এক রকমের হয়, সেটা আমি দেখা দিব পাতা করার সময়, ঠিক আছে? পাতা করার জন্য আমি অলিভ কালারটা নিব। এই ফুলের মাঝখানের রংটা আমি করব এই পাপড়িগুলো শুকানোর পরে, তা না হলে এই মাঝখানের রংটা করার সময় ওই পাপড়িগুলোর রং লেগে মিশে যাবে। পাতা করার জন্য আমি প্রথমে একটা আউটলাইন দিয়ে নিচ্ছি আমার পাতার। এটা কিন্তু আমার ডিজাইনে ছিল। এই যে দেখুন, এই কাপড়টা একটু মোটা দেখে এটা কিন্তু খুব বেশি টানা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাপড়টা আগে একটু ভিজিয়ে নিতে পারি, সরি পানি দিয়ে ভিজিয়ে নিতে পারি। একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে কিন্তু রংটা আরো ভালো করে মিশে যাচ্ছে আমার। কিন্তু পানির ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যারা নতুন তারা পানি কম ইউজ করবেন, কারণ পানি দিলে কিন্তু রং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি আরেক রকমের সেটা দেখাবো। এই জায়গাটা দেখেন আমার ফাঁকা আছে, এই জায়গাটা আমি হালকা করে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এখানে আমার ফুলের পাপড়ির ফাঁকা দিয়ে পাতাটা দেখা যাবে একটু একটু। ভিজে নেওয়ার পরে এই পাশে আমি তুলিটা ওয়াশ করে হলুদ রংটা দিব। তুলিটা পরিষ্কার করে নিলাম পানি দিয়ে, এবারে হলুদ রংটা নিব। রং নিয়ে এভাবে টেনে টেনে মিশিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার পাতা। এবার আমি একটু পানির রং করে দেখাবো। পানির রংটা আমি যেভাবে করব ঠিক সেভাবেই কিন্তু আপনারা ওয়াশের কাজ করতে পারেন। এখানে ছোট্ট একটা পাতা দিলে মনে হয় ভালো লাগবে। চলেন ছোট্ট আরেকটা পাতা দিয়ে দিই। হ্যাঁ,
এটা শুকানোর পরে পাতা শিরা দিব, ততক্ষণ আমি পানির রংটা করে আসি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যে অংশটুকুতে আমি পানি দিতে চাই সেই অংশটুকু আমি ভিজিয়ে নিলাম। ঠিক আছে। আমি এইটুকু শেষ করে আপনাদের কমেন্টে ফিরে যাব, তখন আপনারা কমেন্ট করতে পারবেন আবার। দেখুন কাপড়টা ভিজানোর কারণে রংটা কি সুন্দর ছড়া যাচ্ছে। আমার এই জায়গাটা শুকায় গেছে। সো এখন হচ্ছে আমি ভিতরের রংটা করব। এটা শুকাতে থাকবে, তারপরে আমি বাকি কাজ করব। এবার একটুখানি আপনাদের কমেন্টে ফিরে যাই। এবার আপুরা কমেন্ট করেন।
আচ্ছা, কণা আপু বলছেন যে রেডিমেড রং শাড়িতে পেন্ট এটা শক্ত হয়ে যায়। না আপু, এই এই পেন্টটা অত তো শক্ত হয় না। এই কালারটা কম করে ইউজ করলে শক্ত হয় না। যদি আপনি শাড়িতে কালার বেশি ইউজ করেন, মনে করেন এই যে কালার করলাম, এটার উপরে আবার কালার করতেছি বা কালার বেশি দিচ্ছি, তখন জিনিসটা শক্ত হয়ে যায়। আরেকটা আমি কথা বলি কাপড় শক্ত হওয়ার ব্যাপারে। যেমন ধরেন মসলিন কাপড় একদম পাতলা, এটা কিন্তু আপনি নর্মালি কালার করলে হাতে বাঁধবেও না। কিন্তু সুতি কাপড়টা একটু মোটা, তো এটার উপর যখন আপনি একটু কালার করবেন, একটুখানি হলেও সেটা হাতে বাঁধবে, তবে শক্ত কাগজের মতো কিন্তু হবে না। গেঞ্জির উপরেও একইভাবে করা যাবে। আয়শা আপু, শামিমা আপু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, পাতা শিরা দিব আপু, রংটা এখনো পুরো শুকায়নি, ভিজা আছে। এই অবস্থায় শিরা দিলে রংটা ছড়িয়ে যাবে। এই দেখুন, এখানে আমি কাপড় ভিজিয়ে রং করার কারণে রংটা কি সুন্দর ছড়িয়েছে। কিন্তু পাতা শিরাটা যে ছড়াবে না, এটা আমি চাই না যে পাতা শিরাটা ছড়ায় যাক, এই জন্য পাতাটা শুকানোর পরে আমি শিরাগুলো দিব। নেওয়াজ আপু মনে হয় দেরিতে জয়েন করেছেন। আপু লাইভটা শুরু থেকে দেখবেন, কালারের নাম জানতে পারবেন। এটা ক্যানভাস কটন কাপড়। এটা একটা কাপড়ের ব্যাগ, ঠিক আছে? এটা একটা কাপড়ের ব্যাগের উপরে করছি আমি। এখন আমি আরেকটা কাজ করব, আমার এই কোনায় কোনায় আমি একটুখানি নীল দিয়ে দিব। পানিতে ভিজিয়ে যে রংটা করলাম, এই প্রসেসটার নামই হচ্ছে ওয়াশ কালার, ঠিক আছে? এটার নামই হচ্ছে ওয়াশ। আমি না এমন কথা শুনি নাই যে নীল রং উঠে যায়। আর আমি কখনো এরকম প্রবলেম ফেসও করি নাই। আমি নিজে হ্যান্ড পেন্টের জিনিস রাফ ইউজ করি বাসায়। হ্যান্ড পেন্ট করার জন্য মসলিন কাপড় সব থেকে ভালো আপু। মসলিন আর পাতলা ভয়েলগুলো। হ্যাঁ, হাফ সিল্কে করা যাবে, সুতিতে করা যাবে, জামায় করা যাবে। ক্যানভাস কটন কাপড় কোথায় পাওয়া যায়? এইটা হচ্ছে আপনারা যারা পাটের জিনিসপত্র বিক্রি করে, পাটের তৈরি জিনিস, সেখানে পাবেন। পাট মন্ত্রণালয়ের আশেপাশে ইয়ে আছে, দোকান আছে কিছু। তারপরে অনলাইনে আছে। আর এই ব্যাগগুলো আমি রেডিমেডই কিনেছিলাম। হ্যাঁ আপু, এভাবে সব ধরনের কাপড়ে পেইন্ট করতে পারবেন। আমি মসলিনের শাড়িতে আপনাদের একটুখানি পেইন্ট করে দেখাবো পরের শাড়ি নিয়ে যখন আমি ক্লাসটা করব শেষের দিন, সেই ক্লাসে আমি আপনাদের মসলিন শাড়িতে পেইন্ট করে দেখাবো। গ্লাসে, গ্লাসেরটা একটু আলাদা আপু। হ্যাঁ, পাতলা কাপড় রং চুষে নিবে, এই জন্য তো পাতলা কাপড় আমরা ফ্রেমে নিয়ে করব। ব্লক করতে যে মিডিয়াম ইউজ করি সেটা দিয়ে কি পেইন্ট করা যাবে? হ্যাঁ যাবে। এই ওয়াশ কালারটা মসলিনে সেম ভাবে করা যাবে? হ্যাঁ আপু।
সুতি ছাড়া অন্য কাপড়ে একইভাবে একই প্রসেস আপু, সুতি জর্জেট সব কিছুর একই প্রসেস, শুধু পানিটা কম বেশির ব্যাপার। আমার সাথে থাকুন, আমি আস্তে আস্তে সব বলে দিব। কালো কাপড়ে আমি রং করে দেখাবো। এই রং এমনি স্থায়ী, এটা উঠবে না, পানিতে ধুলে রং উঠবে না আপু, আগেও বলেছি। রং তৈরির ব্যাপারটা আমি পরে জানাবো। আমি এখানে কাপড়ের, আমার কাপড়টা মোটা ঠিক আছে, প্লাস এটা 2 পাল্লা, আমি এটার ভিতরে জাস্ট একটা শপিং ব্যাগ দিয়ে নিয়েছি। আপনারা কাপড় ফ্রেমে দিয়ে করবেন, এই সব কিছু আমার ক্লাসের শুরুর দিকে বলা আছে আপুরা, ক্লাসটা শুরু থেকে দেখে নেবেন, লাইভ সেশনটা শুরু থেকে দেখে নেবেন। পানি দিয়ে করলেও ভালো হয়, এনকে দিয়ে পুরাটা করা যাবে না, শক্ত হয়ে যাবে, আপনার পানির সাথে একটুখানি এনকে মিশিয়ে নিতে পারেন যদি খুব বেশি রং উঠে যাওয়ার ভয় থাকে। আরেকটা কথা আমি বলে দেই, মসলিন হাফ সিল্ক, মসলিন হাফ সিল্ক এই ধরনের কাপড়ে আপনারা কিন্তু বেশিরভাগই ড্রাই ওয়াশ করবেন। বাইরে থেকে যখন হ্যান্ড পেইন্ট করেন তারা অনেক অনেক পানি দিয়ে কালার করে, এগুলো কিন্তু ধুলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে হালকা পাতলা, এবং তারা কিন্তু বলে দেয় যে কাপড়টা ড্রাই ওয়াশ করার জন্য। সো ড্রাই ওয়াশের ক্ষেত্রে পানি ইউজ করলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে। কিন্তু যখন আপনার মনে হয় যে আপনি কাপড়টা বাসায় ধুবেন, ড্রাই ওয়াশ করবেন না, সেই ক্ষেত্রে পানিটা কম ইউজ করা ভালো। এনকে একটা মিডিয়া আপু, ইতি আপু এনকে একটা মিডিয়া, এনকে বললেই দিয়ে দিবে দোকানদার। সুতি কোন কাপড় বেস্ট আপু? আমি তো বললাম পাতলা ভয়েল কাপড়গুলো বেস্ট। হ্যাঁ, পানির সাথে মিডিয়া ব্যবহার করা যাবে, ঠিক আছে। আমার এটা হালকা শুকিয়েছে, আমি এবার পাতা শিরাটা দিব। কাপড় ধোয়ার প্রয়োজন নাই কোনো। পাতা শিরাটা একটু হালকাভাবে দিলাম। এইটার মধ্যে আমি হালকা একটু দাগ দিয়ে নিব। তো এটা ছিল আমাদের প্রথম পার্ট, প্রথম ক্লাসের প্রথম পার্ট। এখন আমি 5-10 মিনিটের একটা ব্রেক নিব আপুরা, 10 মিনিট পরে আবার লাইভে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর কি কি প্রশ্ন করবেন চিন্তা করে রাখেন। কাপড়ে বর্ডারে লাইনার ইউজ করা যাবে? অবশ্যই যাবে আপু। তো এখন আমি একটা ব্রেকে যাচ্ছি আপুরা, 10 মিনিটের একটা ব্রেকে, 10 মিনিট পরে আবার দেখা হচ্ছে। রং করার পরে কাপড় ধোয়ার কোনো প্রয়োজন নেই, ধোয়ার প্রয়োজন হলে আপনি 3-4 দিন পরে ধুবেন, 3-4 দিনের আগে না। 10 মিনিটের জন্য ব্রেকে যাচ্ছি, ঠিক 10 মিনিট পরে আবার আসছি। কোন রঙে কি হয় এটা আমি চার্ট দিয়ে দিব। ফ্ল্যাট ব্রাশ, ঠিক আছে। আল্লাহ হাফেজ আপুরা, 10 মিনিটের জন্য বিদায় নিচ্ছি।